আসলে আমি চেক করলাম আমি কি অথৈকে নিয়ে যাচ্ছি নাকি অথৈয়ের রূপে থাকা বহুরূপীকে নিয়ে। মানে? যেভাবে মেপে কথা বলছিলে আমি তো ভেবেছি এটা অথৈ হতেই পারে না, একটু পরীক্ষা করেই দেখি। পরীক্ষা করলাম, এখন দেখছি অরিজিনাল অথৈকে নিয়েই রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়েছি। প্রহরের কথা শুনে অথই রেগে যাবার কথা, কিন্তু অথই রাগ করল না। উল্টো মুখ ঘুরিয়ে জানালায় দৃষ্টি রেখে চলন্ত যানবাহনের দিকে তাকিয়ে আছি। আজ কেন যেন প্রহরের সঙ্গে রেগে কথা বলতে ইচ্ছে করছে না। অফিসের সামনে চলে এসে দেখল বাস এসেছে মোট 5টা। সবাই যার যার মতো বাসে বসে আছে। একটি বাস কেবল বড় বড় কর্মকর্তাদের জন্য। সেই বাসে প্রহর যাবে, আর এমপ্লয়িদের জন্য বরাদ্দকৃত 4টি বাসের একটিতে অথৈ যাবে। প্রহর অথৈকে গাড়ি থেকে নামিয়ে বলেছিল ওর জন্য অপেক্ষা করতে। গাড়িটা অফিসের ভেতর পার্ক করে চলে আসবে সে। প্রহর অফিসের ভেতর চলে যায় গাড়ি নিয়ে, আর অথৈ অপেক্ষা করছে প্রহরের জন্য। এমন সময় তন্নি এসে অথৈয়ের পাশে দাঁড়িয়ে বলল, বাহ, আজ তো দারুণ লাগছে তোমায়। শাড়িতে যত সুন্দর দেখায়, থ্রি পিস পরনে তোমায় ততটা পিচ্ছি দেখায়। কেউ সরাসরি আমার প্রশংসা করলে আমি ভীষণ লজ্জা পাই। থাক, লজ্জা পেতে হবে না। শোনো, একটা কথা বলি। বলুন। তুমি আমাদের সঙ্গে যাচ্ছ না? কেন হঠাৎ করে এই কথা? এর মানে কি? কারণটা কি আমাকে বলুন। অথৈ উত্তেজিত হয়ে প্রশ্ন করছে তন্নিকে। তন্নি জবাব দেবার আগে কেউ এসে অথৈয়ের হাত থেকে ব্যাগ নিয়ে এক হাতে অন্য হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে বলল, কারণ তুমি আমার সঙ্গে আমার পাশে বসে যাচ্ছ। মানে? রাঙামাটি থেকে ঢাকায় ফিরে আসা আগ পর্যন্ত তুমি আমার পাশে থাকবে। কি বলেছিলে মনে আছে? আমি যা বলবো তাই করবে। তোমার বাবাকে তো এই কথাগুলো বলেই কনভিন্স করেছিলে। অথৈ দাঁড়িয়ে পড়ল। প্রহর অথৈয়ের মুখোমুখি হয়ে জবাব দেয়। অথৈ প্রহরের মুখের দিকে তাকিয়ে বলল, আমি সামান্য একজন এমপ্লয়ি হয়ে অফিসের বড় বড় কর্মকর্তাদের সঙ্গে যাই কি করে? সামান্য কেউ নও তুমি, তোমাকে আমি চাই। তোমার এর চেয়ে বড় পরিচয় কি দিতে হবে তাদের কাছে? প্রহরের শক্ত গলায় বলা কথাগুলো শুনেও না শোনার ভান করে রইল অথৈ। লোকটার আবেগ প্রবণতা বেড়েছে, তাই অথৈকে এতটা প্রাধান্য দিচ্ছে। আবেগ কমে গেলেই বিবেক কাজ করবে। প্রহরের হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। প্রহর প্রতিবাদ করল না, ধীরে ধীরে এগিয়ে যায় বাসের দিকে। বাসে উঠে নিজের সিটে বসল। অথৈ জানালার পাশের সিটে বসলো। প্রহর ওর পাশে বসলো না, বাস থেকে নেমে কোথাও চলে গেল। অথৈ মিকি হেসে আনমনে বলল, বড় লোকেদের ভালোবাসা সবসময় লোকের আড়ালে উপচে পড়ে, তাদের সমকক্ষ নয়। এমন মানুষদের ভালোবেসে যায় আড়ালে আবডালে। প্রহরও তার ব্যতিক্রম নয়। আড়ালে তাকে কতটা চোখে হারালো আজ, আর এখন তার সে পাশেই নেই। তাকে একা বসিয়ে চলে গেছে কোথাও। হয়তো তার প্রিয় তাদের কাছে গিয়েছে, যারা প্রহর বলতেই জ্ঞান হারায়। পানি, বিস্কুট, চিপস এগুলো নিয়ে এলাম। যদিও রাতে আমার খিদে পায় না, তবুও কিনে রাখলাম। অথবা আর কিছু কেনা লাগবে তোমার জন্য? জানালার দিকে তাকিয়েছিল অথৈ। প্রহরের কথা শুনে পাশ ফিরে তাকাতেই দেখতে পেল প্রহর নানান রকমের খাবার নিয়ে এসেছে। খাবারগুলো নিচে রেখে বেশ আরাম করে ওর পাশের সিটে গালিয়ে বসল। অথৈ প্রহরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কোথায় গিয়েছিলেন? পানি আর খাবার কিনতে গিয়েছিলাম, এই মাত্রই তো বললাম তোমাকে। প্রহর খানিকটা অবাক হলো অথৈয়ের কথায়। অথৈ নিজেই নিজের কাছে লজ্জিত বোধ করছে। কি না কি ভেবে এতক্ষণ লোকটাকে মন্দ কথা বলছিল। অথৈ লজ্জা আর সংকোচ উভয়ের রোষানলের শিকার হয়ে প্রহরের সঙ্গে স্বাভাবিক হতে পারছে না। জানলার দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে বাসের প্রত্যেকটা সিট মানুষের পরিপূর্ণতা পেল। ঠিক 10টা বাজতেই অফিসের সামনে দাঁড় করিয়ে রাখা সব কটা বাস নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। বাস চলছে। প্রহর তাকিয়ে আছে অথৈয়ের দিকে। অথৈয়ের দৃষ্টি
জানালাতে। ঢাকার শহর তখন নিজেকে লাল নীল হলদে আলো গায়ে মাখিয়ে রেখেছে। সেই রঙিন আলোতে প্রহর দেখছে তার অথৈকে। অফিসের সবচেয়ে চটপটে স্বভাবের দুরন্ত বালিকা অথই এখন কতটা শান্ত হয়ে বসে আছে। কেউ না দেখলে বিশ্বাসই করতে চাইবে না। অথয়ের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে প্রহর ওর দিকেই তাকিয়ে আছে। অথয়ের ইচ্ছে হলো ছট করে প্রহরের দিকে তাকিয়ে ওকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দিতে, কিন্তু নিজেকে আজ প্রহরের সামনে ধরা দিতে ইচ্ছে করছে না। প্রহরের চোখের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। প্রহরের চোখের দৃষ্টি মোটেও স্বাভাবিক নয়। কি যেন খুঁজে বেড়ায় তার মুখের দিকে তাকিয়ে। অথই, প্রহরের ডাক শুনে অথই চোখ বন্ধ করে ফেলল। পর মুহূর্তে দ্বিতীয় ডাক পড়ল। এবার নিজেকে সামলে অথই প্রহরের দিকে তাকালো। প্রহর অথইকে কিছু বলতে গিয়েও থেমে যায়। অথই কি কাঁদছে? কিন্তু কেন? তড়িঘড়ি করে অথইকে আদুরে গলায় প্রহর জিজ্ঞেস করলো, কি হয়েছে অথই? কাঁদছো কেন? আচমকা প্রহরের প্রশ্ন শুনে অথই স্থির হলো। ডান হাত দিয়ে চোখ স্পর্শ করলো। ভেজা চোখ। কাঁদছিল কখন? কি হলো বলছো না কেন? চোখে কি যেন পড়েছে। জানালা বন্ধ করে দিন, ময়লা ঢুকবে না আর চোখে। কথাটি বলেই প্রহরের কাছ থেকে নিজেকে সরিয়ে ফেলল। প্রহর দীর্ঘশ্বাস ছাড়ল। জানালার দিকে তাকিয়ে দেখল জানালা বন্ধ। এসি বাসে কি আর জানালা খোলা থাকে? অথচ অথই অকপটে স্বীকারও করল যে জানালা খোলা ছিল, তাই চোখে ময়লা ঢুকেছে। ব্যাপারটা আর ঘাটল না প্রহর। অথইকে নিজের মতো করে ছেড়ে দিল। রাত 1:45। বাস থেমেছে রেস্তোরাঁর সামনে। বাস থামার তীব্র ঝাঁকুনি খেয়ে ঘুম ভাঙল অথইয়ের। নিজেকে আবিষ্কার করলো একটি চাদরের আড়ালে। পাশের সিটে তাকাতেই দেখতে পেল প্রহরের মুখখানা। কি মনে করে প্রহরের মুখের দিকে তাকিয়ে রইল। রেস্তোরাঁ বাতিগুলো আলো এসে পড়েছে প্রহরের মুখের উপর। সেই আলোর সাহায্যে অথই আবিষ্কার করলো প্রহর একজন সুদর্শন যুবক, যাকে এক দেখায় যে কোনো মেয়ে পছন্দ করবে। গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, জোড়া ব্রজগুলির নিচে ঘন আঁখি পল্লব। হুট করে অথয়ের নিজের কাণ্ডে ভীষণ লজ্জা পেয়ে দূরে সরে বসল। যদিও দূরত্ব ছিল কেবল 5 থেকে 6 ইঞ্চি। অথই, জি স্যার। প্রহর স্যারকে ডেকে তুলো। বিরতির সময় কিন্তু খুব বেশি নেই। ইশতিয়াক নেমে যায়। অথই ধীরে ধীরে প্রহরকে ডাক দিল। প্রহর অথইয়ের ডাক শুনে ঘুম থেকে জেগে উঠল। আশেপাশে তাকাতেই যখন বুঝতে পারল বাসে কেউ নেই, তখন অথইকে জিজ্ঞেস করল, সবাই কোথায় গিয়েছে? বাস বিরতি দিয়েছে। আপনি কি বাইরে যাবেন? আমি এক্ষুনি বের হব। বসে থাকতে থাকতে পা ধরে গেছে। মাত্র 3 ঘন্টায় বলছো পা ধরে গেছে, এখনো অনেক পথ বাকি আছে। প্রহর মুচকি হেসে সিট থেকে উঠে দাঁড়ালো। অথইয়ের মুখ থমথম করছে। প্রহর যে তাকে খোঁচা দিয়ে কথাটি বলেছে খুব ভালো করেই বুঝতে পারছে, কিন্তু এখন ঝগড়া করার সময় নয়। অথই মুখ কালো করেই প্রহরের পেছনে পেছনে বাস থেকে নেমে এলো। রেস্তোরাঁর ভেতরে প্রবেশ করে প্রহর অথইকে নারীদের জন্য বরাদ্দকৃত ওয়াশরুম দেখিয়ে দিয়ে চলে গেল পুরুষদের ওয়াশরুমের দিকে। অথই খুব দ্রুত নিজের কাজ শেষ করে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। দরজার কাছে এসে প্রহরকে দেখতে পেল অথই। অথইকে দেখে প্রহর বলল, সবাই খিচুড়ি এবং ভুনা মাংস খাচ্ছে, তুমি কি খাবে? এত হেভি খাবার খেতে পারবো না। আপনি বরং দেখুন না রুটি বা পরোটা আছে কিনা। এত রাতে পাবো কিনা সন্দেহ আছে, আচ্ছা দেখি। প্রহর চলে গেছে। অথই বসে রইল আগের জায়গায়। 5 মিনিট অতিক্রম হবার আগেই প্রহরের পেছনে একজন ওয়েটার, হাতে খাবার প্লেট।
প্রহর অথয়ের মুখোমুখি চেয়ার টেনে বসল। ওয়েটার সাদা রুটি, গরুর মাংস ভুনা দিয়ে চলে গেছে। দুজন বেশ মজা করেই খাবার খেয়ে নিল। সবশেষে 2টো কফি অর্ডার করলো প্রহর। অথয়ের মায়ের সঙ্গে কথা বলছিল। ওয়েটার এসে কফি দিয়ে গেছে। অথয় কথা বলার ফাঁকে কফির মগে চুমুক দিচ্ছিল, আবার টেবিলে মগ রেখে দিচ্ছিল। প্রহরের মনে নিষিদ্ধ লোক জেগে উঠল। অথয়ের অধর ছুঁয়ে যাওয়া মগ থেকে একটু হলেও কফি খেতে হবে আজ। একটা মানুষ এত নিখুঁতভাবে ঠোঁট গোল করে ফুদিয়ে গরম কফিতে চুমুক দিচ্ছে। তেতো কফিও বুঝি আজ মিষ্টতা খুঁজে পাচ্ছে। সুযোগ বুঝে প্রহর অথয়ের কফির মগের সঙ্গে নিজের কফির মগ এক্সচেঞ্জ করলো। তারপর ভীষণ আয়েশ করে কফির মগে চুমুক দিল। যেখানটায় অথয়ের লিপস্টিকের দাগ লেগে আছে, বোকা অথই টেরও পেল না। যাত্রা বিরতি শেষ হলো। প্রহর অথই একসঙ্গে বাসে উঠল, নিজেদের সিটে বসলো। অথই এবার প্রাণবন্ত হলো। প্রহর সিটে বসল না। ততক্ষণে বাস চলতে শুরু করেছে। প্রহর বাসের মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল,